ঘটনার শুরু 1823 সাল। এক ঘন জঙ্গলে ৪৫ জন লোকের একটি টিম, যারা বন্য পশুর শিকার করে আর চামড়ার ব্যবসা করে। এদের মধ্যেই একজন হিউ গ্লাস ও তার ছেলে হক। একদিন সেই জঙ্গলেই তাদের উপরে হামলা হয় আর তাদের অনেককে মেরে ফেলা হয়। আর এই কাজটি করে সেখানে থাকা আদিবাসীরা। এখন এই আদিবাসীর সর্দার এই কারণেই তাদের উপরে হামলা করেছে, কারণ কেউ তার মেয়েকে অপহরণ করে সেখান থেকে নিয়ে গেছে। সে মনে করে এটা তাদেরই কাজ। শিকারী দলের বহু মানুষ মারা যায় সেখানে। জীবিত এখন আর মাত্র 10 জন। এই 10 জন তাদের নৌকা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। যদিও বেঁচে গেছে, কিন্তু বিপদ এখনো কাটেনি, কারণ তারা জানে এই এলাকা এই আদিবাসীরই দখলে আছে। এই মুহূর্তে টিম লিডার গ্লাসকে বলে যে এখন তাদের ঠিক কি করা উচিত। গ্লাস বলে এই নৌকা ছেড়ে তাদের বনের ভেতর দিয়ে যাওয়া উচিত, কিন্তু এদেরই একজন বলে যে জঙ্গলের রাস্তা অনেক কঠিন আর সময় সাপেক্ষ। ক্যাপ্টেন বলে এই এলাকা গ্লাসের পরিচিত, এজন্য তার নির্দেশই এখানে মেনে নেওয়া হবে। এবার সবাই জঙ্গলের রাস্তায় চলা শুরু করে। এখানের সবচেয়ে বড় সমস্যা হলো অসহ্যকর ঠান্ডা, যা সামনেই খুব দ্রুত আসছে, আর এটা ব্যতীত অন্য কোনো উপায়ও তাদের কাছে নেই। এই ঘটনার পরেই আদিবাসীরা তাদের ছেড়ে যাওয়া নৌকাটি খুঁজে পায়, আর তারা বুঝে যায় তারা এখন জঙ্গলের রাস্তাতেই আছে। আদিবাসীদের ধারণা তারা উত্তরের দিকে যাচ্ছে, সো তারাও সেদিকেই অগ্রসর হয় তাদেরকে মারার জন্য। এর পরদিন সকালে গ্লাস তার বন্দুক নিয়ে হাঁটতে বের হয়। সেখানে একটি ভাল্লুক তার উপরে আক্রমণ করে বসে। গ্লাস আহত হয়ে পড়ে। খুব কষ্টে গ্লাস সেই ভাল্লুকটিকে মারতে সক্ষম হয়, কিন্তু এই ঘটনার ভেতর দিয়ে গ্লাস পুরো আধমরা হয়ে পড়ে। এরপর তার সাথীরা সেখানে আসে আর তাকে রেস্কিউ করে। গ্লাসের গলা সম্পূর্ণভাবে ফেরে গিয়েছে, যার কারণে তার বন্ধুরা তাকে সেলাই করতে শুরু করে। গ্লাসের সমস্ত শরীরে বিভিন্ন গভীর ক্ষত, তার সাথে তার একটি পাও ভেঙে গেছে, যার অর্থ সে এখন হাঁটতেও পারবে না। তার সাথীরা ধারণা করে গ্লাস 1 ঘন্টাও জীবিত থাকতে পারবে না। ওইদিকে আদিবাসীরা গ্লাসের সাথীদের ফেলে আসা পশুর চামড়া খুঁজে পায়, আর সেগুলোর বিনিময়ে কিছু বন্দুক ও ঘোড়া তারা কিনে ফেলে, যার অর্থ বিপদ আরও বেড়ে গেল। এখন গ্লাসের 9 সাথী তার জন্য একটি ট্রে তৈরি করে, যেন তাকে সেই ট্রেতে বয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। কিন্তু সামনেই উঁচু রাস্তা, যেখানে গ্লাসকে বয়ে নেওয়া সম্ভব নয়, কারণ এভাবে তারা আর পারছে না। তাদেরই একজন ঠিক করে গ্লাসকে মেরে ফেলার, কিন্তু গ্লাসের ছেলে বলে যে দয়া করে এমনটি না করার জন্য। তার ছেলের কথায় তারা দয়া দেখালো, কারণ তারা এখনো যে বেঁচে আছে সেটা গ্লাসের জন্যই। ক্যাপ্টেন তার দলকে বলে যে এখানে কে এমন আছে যে গ্লাসের সাথে থাকবে, আর যে এমনটা করবে তাকে কোম্পানির পক্ষ থেকে $70 দেওয়া হবে। সেই সময়ে $70 অনেক টাকা। দলের ক্যাপ্টেন চায় যে গ্লাসের স্বাভাবিক মৃত্যু হোক, আর মরার পর যেন তার লাশকে কবর দেওয়ার ব্যবস্থা করা হয়। এরপর বাকিরা ফিরে আসবে। এখন গ্লাসের ছেলে বলে যে সে তার বাবার সাথে থাকবে। সেখানে আরও একটি ছেলে জানায় যে সেও তাদের সাথেই থাকবে, যদিও সে $70 পাক বা না পাক। এই দলের ভেতরেই একজন ব্যক্তি আছে যার নাম ফিটস। সে বলে $70 অনেক কম হয়ে যায়। ক্যাপ্টেন বলে ঠিক আছে, তোমাকে $100 দেওয়া হবে। গ্লাসের ছেলে আর ওই ছেলেটি তাকে বলে যে তুমি চাইলে আমাদের ডলারও রাখতে পারো। একথা শুনে ফিটস বলে $300 তার জন্য অনেক, যা দিয়ে সে একটি নতুন ঘর বানাতে পারবে, যার জন্য সেও তাদের সাথে থাকতে রাজি হয়ে যায়। সো তাদের রেখে বাকিরা তাদের যাত্রা আবার শুরু করে। গ্লাসের অবস্থা এখন খুবই জটিল। ফিটস মনে করে সে বেশি হলে 2 দিন বাঁচতে পারবে, কিন্তু গ্লাস 2 দিন পরেও জীবিত। একদিন সকালে ফিটস গ্লাসের কাছে আসে আর বলে তুমি কেন মরছো না বলো তো? তোমার জন্য তো আমরাও মারা যাব। তুমি নিজের জীবন দিয়ে অন্তত আমাদের জীবন বাঁচাতে পারো। আদিবাসী এলে আমাদের সবাইকে মেরে ফেলবে, সো এখন আমি তোমার শ্বাস বন্ধ করতে যাচ্ছি। নিজের চোখের পলক ফেলে আমাকে অনুমতি দাও যে তুমি মরতে চাচ্ছ। কিন্তু গ্লাস মরতে চায় না। সে জানায় সে বাঁচতে চায়, কিন্তু ফিটস গ্লাসের শ্বাস বন্ধ করে ফেলে। ঠিক এই মুহূর্তে গ্লাসের ছেলে সেখানে চলে আসে, আর সে ফিটসের মাথায় জোরে একটি বাড়ি মারে। ফিটস তাকে বোঝাতে চেষ্টা করে যে সে এমনটা কেন করছে।
কিন্তু গ্লাসের ছেলে ফিটসের দিকে তার বন্দুক তাক করে। পরক্ষণেই ফিটস সেই বন্দুক ছিনিয়ে নেয় হকের কাছ থেকে। আর কোথায় যাচ্ছ? ভাড়া বাড়ি আর থাকবো না। ফ্ল্যাট যে কিনবে এত টাকা কোথায় পাবো? কেন, তুমি জানো না? অ্যাঞ্জেল দিচ্ছে মাত্র 10 লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট। 3500 টাকা স্কোয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে। লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র 5 লক্ষ টাকা ডাউন পেমেন্টে 12,000 টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন। আপনি কি আপনার জমি ডেভেলপ করার কথা ভাবছেন? জমি আপনার, টাকা আমাদের। আসুন আমরা অংশীদার হয়ে ভবন নির্মাণ করি। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন। তারপরেই গ্লাস হককে একটি চাকু দিয়ে মেরে ফেলে। যেসব দৃশ্য সবকিছুই ঘটছিল গ্লাসের চোখের সামনে, কিন্তু কিছুই করণীয় নেই তার, যেহেতু গ্লাসের গলাটাও ফাড়া। এই অবস্থায় সে চিৎকারও করতে পারছে না। এবার ফিটস ওই ছেলের লাশ দূরে কোথাও সরিয়ে ফেলে, যেন বাকি অন্য ছেলেটি এই ঘটনার কিছুই বুঝতে না পারে। এরপর ওই ছেলেটি ফিরে আসে গ্লাসের কাছে, কিন্তু গ্লাস তাকে কিছুই বলতে পারছে না। পরদিন সকালে ফিটস ওই অন্য ছেলেটি, যার নাম ব্রিজার, তাকে বলে যে এখান থেকে সরে যেতে হবে, কারণ আদিবাসী এদিকেই আসছে। এরপর ব্রিজার হকের কথা জানতে চায়। ফিটস বলে সে এই ব্যাপারে কিছুই জানে না। ফিটস এবার ব্রিজারকে বলে তাকে গ্লাসকে মারতে হবে, আর এমনটি করলে কেউ জানতেও পারবে না। আজ না হয় কাল তো গ্লাসকে মরতেই হবে। আর এরপরেই ফিটস একটি গর্ত খোঁড়ে এবং গ্লাসকে তার ভেতরে রেখে মাটি চাপা দেওয়ার চেষ্টা শুরু করে। এবার ফিটস ব্রিজকে বলে যে কাজ শেষ, সৎকার হয়ে গেছে। আর এমনটাই তো ওয়াদা করেছিল সে ক্যাপ্টেনকে, যেন গ্লাসের সৎকার সে নিজ হাতে করে। এবার ফিটস আরো জানায় যে এসবের কিছুই তারা দেখতে আসবে না, আর কেউ জানতেও পারবে না। কিন্তু এই ব্যাপারটায় ব্রিজের খারাপ লাগে, কিন্তু সেও বুঝতে পারে যে তার জীবনেরও ঝুঁকি আছে। এবার ব্রিজ সে একটি পানির পাত্র গ্লাসের কাছে রেখে চলে যায়, যেন গ্লাস তার পিপাসা মেটাতে পারে। কিন্তু এখানে ব্রিজ জানে না যে ফিটস যা কিছু বলেছে তার সবটাই মিথ্যা। আসলে আশেপাশে কোনো আদিবাসী নেই। ফিটস তাকে ভয় দেওয়ার জন্যই এমনটি বলেছিল। ওইদিকে গ্লাস মৃত্যুর সাথে লড়ছে। এক পর্যায়ে সে সাহস করে, সে কাতরাতে কাতরাতে তার ছেলের লাশের কাছে পৌঁছায়। আর এভাবেই অনেক সময় সে তার ছেলের লাশের উপরে শুয়ে থাকে। এক সময় গ্লাসের প্রচন্ড ক্ষুধা লাগে। কিছু দূরে সে এক কঙ্কাল পড়ে থাকতে দেখে, যেখানে গিয়ে সে সেই হাড় থেকে লেগে থাকা কিছু মাংস উঠায় আর খাওয়া শুরু করে। এরপর গ্লাস কোনো রকম ঘেঁষতে ঘেঁষতে একটি নদীর কিনারায় পৌঁছায়। সেখানে গিয়ে সে কিছুটা পানি পান করে, কিন্তু সেই পানি তার গলায় থাকা ছিদ্র দিয়েই বের হয়ে যায়। এরপর গ্লাস তার কাছে থাকা কিছু বারুদ তার গলার ছিদ্রের ভিতরে ঢুকায় আর সেখানে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, যেন সেখানে কোনো ইনফেকশন না হয়। এরপর কিছুদিন সে ওই নদীর কিনারাতেই কাটিয়ে দেয়, কোনো রকম ঘাস আর পানি খেয়েই বেঁচে আছে সে। এরপর দিন এক আদিবাসী সেই নদীর কিনারায় চলে আসে, কিন্তু এই ঘটনায় ওই আদিবাসীকে দেখে গ্লাস নদীর পানিতে ঝাঁপ দেয়। ভাসতে ভাসতে সে অন্য এক কিনারায় উঠে আসে। এভাবে সে আরো কিছুদিন সেখানেই পার করে। তার গলার ঘা এখন কিছুটা শুকিয়ে গেছে। পানির অভাব না হলেও এখানে কোনো খাবার নেই। কোনোদিন হয়তো কোনো মাছ তার শিকারে আসে, আবার কোনোদিন না খেয়েই তাকে পার করে দিতে হয়। এভাবেই চলছিল গ্লাসের দিন। এভাবেই গ্লাস একদিন একটি জায়গায় আগুন জ্বলতে দেখে এবং সে সেখানে যায়। সেখানে গিয়ে সে এক ব্যক্তিকে সেখানে দেখতে পারে, যে একটি শিকার করেছে। ওই ব্যক্তি গ্লাসকে দেখে তার দিকে তীর মারতে যায়, কিন্তু তখন গ্লাস তাকে ইশারায় বোঝায় যে সে একটু খাবার চায়। গ্লাস তাকে বোঝায় তার এই অবস্থা একটি ভাল্লুক করেছে, আর তাকেই মরার জন্য তার লোক এখানে রেখে গেছে। এবার ওই শিকারী লোকটা গ্লাসকে বলে যে তার পরিবার ও গ্রামের সবাইকে মেরে ফেলা হয়েছে। এরপর শিকারী লোকটা গ্লাসকে একটু খাবার খেতে দেয়। ওই লোকটা গ্লাসকে বলে যে সে তার সাথে সফর করতে পারে। ওইদিকে ফিটসের কথায় ওই ব্রিজ ছেলেটা বুঝতে পারে যে সে তাকে মিথ্যা বলেছিল, কারণ সে কাছাকাছি কোনো আদিবাসীকেই দেখতে পায়নি। আর এটা জানার পরই ব্রিজ বিদ্রোহ করে বসে, কিন্তু এই ঘটনায় কোনো লাভ হয় না। এরপর তারা দুটি ঘোড়া সংগ্রহ করে আর তাদের গন্তব্যে পৌঁছায়,
যেখানে ফিটস ওই ছেলেকে বলে যে ঘটনার সত্যতা কাউকে না বলার জন্য, কেউ যদি তা জানতে পারে তাহলে তাদেরকে শুলে চড়ানো হবে। এরপর তারা দুজন ক্যাপ্টেনের কাছে যায় আর ক্যাপ্টেন তার কথা মতো তাদের দুজনকে $200 দেয়। কিন্তু ওই ডলার না নিয়েই ব্রিজ ছেলেটা বাইরে বেরিয়ে আসে, কারণ ওই ছেলে মনে মনে নিজেকে দোষী ভাবছে, কারণ তারা যা করেছে সেটা কাম্য নয়। ওইদিকে গ্লাসের অবস্থা আরো খারাপ হতে শুরু করেছে, তার ঘায়ে পচন ধরতে শুরু করেছে। আর এদিকে বরফের তুফানও শুরু হয়েছে। সেই রাতে ওই শিকারী লোকটা গ্লাসের জীবন বাঁচাতে কাঠের তৈরি একটি ঝুপড়ি তৈরি করে আর গ্লাসকে সেই ঝুপড়ির ভেতরে রাখে। আর সে পাশে একটি আগুন জ্বালানোরও ব্যবস্থা করে যেন ঠান্ডায় গ্লাস মারা না যায়। এরপর সকালে গ্লাসের ঘুম ভাঙে, কিন্তু ঘুম ভেঙে সে ওই শিকারী লোকটাকে তার আশেপাশে কোথাও খুঁজে পায় না। অনেক খোঁজার পর সে একটি গাছে ফাঁসি লাগানো অবস্থায় সেই শিকারীকে দেখতে পায়। কেউ তাকে মেরে সেখানে ঝুলিয়ে রেখে গেছে। আর এটা মূলত ফ্রান্সিস লোকদের কাজ, যারা মূলত তাদের পরিবার এবং গ্রামবাসীকে হত্যা করেছিল। এর পরদিন আদিবাসী আবার গ্লাসের উপরে আক্রমণ শুরু করে। গ্লাস তার ঘোড়া নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এখন আদিবাসীর কাছেও ঘোড়া আছে। তারা গ্লাসের পিছু করতে শুরু করে, কিন্তু সামনে পাহাড় শেষ, থামার কোনো উপায় নেই। গ্লাস তার ঘোড়া সহ সেখান থেকে নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে আর নিচে পড়ে গ্লাসের ঘোড়াটা সেখানেই মারা যায়। কিন্তু সে এই ঘটনায় প্রাণে বেঁচে যায়। কিন্তু ঠান্ডা এত বেশি যে সে এমনিতেই মারা যাবে, কারণ যে ভাল্লুকের চামড়া সে এতদিন গায়ে দিয়েছিল সেটা সে ফেলে এসেছে। এবার ঠান্ডা থেকে বাঁচতে সে ঘোড়ার পেট কেটে সব নাড়িবুড়ি বাইরে বের করে আর ওই রাতে সে ওই ঘোড়ার পেটের ভেতরেই ঢুকে পড়ে যেন ঠান্ডায় মারা না যায়। এর পরদিন সকালে গ্লাস তার যাত্রা শুরু করে। ওইদিকে ফিটসদের আস্থানায় এক ফ্রেঞ্চ সার্ভাইভার আসে আর আশ্রয় চায়। সেখানের মানুষ তার কাছে বিনিময়ে টাকা চায়। সে তার কাছে থাকা কিছু টাকা আর একটি পানির বোতল তাদেরকে দেয়। আর এটা ছিল সেই বোতল যা ব্রিজ গ্লাসকে দিয়ে এসেছিল। ব্রিজ আর মনে করে গ্লাস তো তাহলে মারাই গেছে, কিন্তু হয়তো তার ছেলে হক এখনো জীবিত, যার কাছে এই বোতলটি ছিল। তখন ফিটস ওই লোকটিকে বলে যে এই বোতল তুমি কোথায় পেয়েছো? এর উত্তরে লোকটা বলে এখান থেকে 30 মাইল দূরে একটি জায়গায় সে এটা পেয়েছে। তখন ব্রিজার ও কিছু লোক হককে খুঁজতে সেই জায়গার উদ্দেশ্যে রওনা করে, কারণ ব্রিজার জানে না যে ফিটস হককে আগেই মেরে ফেলেছে। কিন্তু এই ঘটনায় ফিটস বুঝতে পেরেছে যে গ্লাস হয়তো এখনো জীবিত। এবার ক্যাপ্টেন ও ব্রিজার সেই জায়গায় আসে আর এখানে এসে তারা গ্লাসকে খুঁজে পায়, যার অর্থ ফিটস ও ব্রিজার মিথ্যা বলেছে। এবার ক্যাপ্টেন ফিটসকে অ্যারেস্ট করার হুকুম দেয়, কিন্তু ওইদিকে ফিটস ক্যাপ্টেনের সব ডলার নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। তখন ক্যাপ্টেন ফিটসকে ধরতে সেদিকেই রওনা হয়, কিন্তু গ্লাসও তার সাথেই যেতে চায়। গ্লাস জানায় ব্রিজার তার ছেলের মৃত্যুর ব্যাপারে কিছুই জানে না, সব দোষ মূলত ফিটসের। এবার এই দুজন তাদের ঘোড়া নিয়ে ফিটসের ঘোড়ার পায়ের ছাপ ধরে এগোতে থাকে। একসময় ক্যাপ্টেন ও গ্লাস আলাদা হয়ে যায়। এখানে ফিটস ক্যাপ্টেনের দিকে তার বন্দুক তাক করে আর গুলি করে দেয়। শব্দ শুনে গ্লাস সেখানে গিয়ে ক্যাপ্টেনের লাশ পড়ে থাকতে দেখে। এখন কি করবে গ্লাস? গ্লাসের মাথায় একটি আইডিয়া আসে। সে ক্যাপ্টেনের লাশ তার ঘোড়ার পিঠে উঠায় আর লাশটিকে একটি লাঠি দ্বারা সোজা করে রাখে, যেন দূর থেকে বোঝা যায় যে কেউ একজন জীবিত ঘোড়ায় চড়ে আছে। এবার গ্লাস ক্যাপ্টেনের লাশ নিয়ে সামনের দিকে যাচ্ছে। এবার দূর থেকে ফিটস সেই দিকেই গুলি করে, ফলে ক্যাপ্টেনের লাশ সেখান থেকে নিচে পড়ে যায়। আর ফিটস এই ঘটনায় মনে করেছিল এটা গ্লাসের। সে লাশ পরীক্ষা করতে সামনে আসে আর সামনে আসা মাত্রই এবার গ্লাস ফিটসকে গুলি করে, যা ফিটসের কাঁধে লাগে। কিন্তু ফিটস সেখান থেকে পালিয়ে যায় আর গ্লাস তার পিছু করা শুরু করে। তারা এক নদীর কিনারায় পৌঁছায়, যেখানে গ্লাস ও ফিটসের লড়াই শুরু হয়। দুজনেই ঘায়েল হয় এই ঘটনায়। আর এরই মধ্যে সেইখানেই পৌঁছে যায় আদিবাসীরা। এবার গ্লাস যখন ফিটসকে মারতে যাবে তখন গ্লাসের সেই শিকারী ব্যক্তির কথা মনে পড়ে যে তাকে আশ্রয় ও খাবার দিয়েছিল। সে বলেছিল যে প্রতিশোধ নেওয়া মানুষের হাতে নেই, বরং এটি বিধাতার হাতে থাকে। আর এই কথা মনে পড়তেই গ্লাস ফিটসকে না মেরে সেখান থেকে ছেড়ে দেয়। ওইদিকে ফিটস নদীতে ঝাঁপ দেয় আর নদীতে ভেসে গিয়ে অপর প্রান্তে গিয়ে ওঠে। আর যেখানে ওঠা মাত্রই কিছু আদিবাসীরা তাকে ধরে ফেলে আর তাকে মারা শুরু করে। আর এভাবেই তারা ফিটসকে মেরেই ফেলে। কিন্তু এদিকে আদিবাসীরা গ্লাসকে কিছুই বলছে না, তারা তাকে ছেড়ে দিয়েছে, কারণ আদিবাসীরা তাদের হারানো মেয়েকে খুঁজে পেয়েছে। আর এরই মধ্য দিয়ে এই অসাধারণ মুভিটা সমাপ্ত হয়।